অনেক কিছুই ঘটছে আমেরিকা ও বিশ্বের রাজনীতিতে। অর্থনীতি, সংস্কৃতি এবং নানা সমসাময়িক বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল, এবং অতিথি হিসেবে আলোচনার জন্য আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর খালিকুজ্জামান এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায়। আমরা একটু আলোচনা করার আগে গত কয়েকদিন ধরেই আমরা যেটি করছিলাম, বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক যে অগ্রগতিগুলো হচ্ছে সেগুলো আমাদের এই আলোচনায় বেশি প্রাধান্য আমরা দিচ্ছি, যেহেতু পুরো দেশের মানুষ এবং আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি তারাও কিন্তু জানতে চান বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছে, অর্থনীতিতে কি ঘটছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতে একটু দৃষ্টিপাত করতে চাই মূল যে বিষয়গুলো ঘটছে সেগুলোর উপরে। অন্তর্বর্তীকালীন সরকার যেটি 8ই অগাস্ট গঠন করা হয়েছে, সেখানে নতুন করে আরো 4 জন উপদেষ্টা যোগ হচ্ছেন। সেই 4 জনের মধ্যে আছেন যিনি আগে দায়িত্ব পেয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, তাকে পূর্ণাঙ্গ উপদেষ্টা দায়িত্ব দেওয়া হচ্ছে। নতুন করে যোগ হচ্ছে অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব যিনি বিদ্যুৎ ও জ্বালানি খনিজ মন্ত্রণালয়ে ছিলেন ফজল কবির খান, এবং বিডিআর যেটি বিজিবিতে পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়েছে সেই বিডিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা শুক্রবার দিন শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি 2010 সালে গঠন করা হয়েছিল মূলত যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধের যারা যুক্ত ছিলেন তাদের বিচারের জন্য, সেই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ শুরু হয়েছে। এবং 7 দেশের রাষ্ট্রদূত, আমেরিকা সহ 7 দেশের রাষ্ট্রদূতকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। একই সাথে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে। এর পাশাপাশি রবিবার থেকে সব স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষা যেটি স্থগিত ছিল সেটি 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়া আলোচিত ঘটনার মধ্যে আছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের 49তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে বাংলাদেশে। সেখানে নানা ঘটনা প্রবাহ ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, যে বিষয়টিতে শুরুতে দৃষ্টিপাত করতে চাই সেটি হলো যে আরো নতুন 4 জন উপদেষ্টা সংযুক্ত হচ্ছে। আগে 17 জন ছিলেন, 4 জন, 21 জনের একটা বডি। অর্থাৎ এটি কি আরো সম্প্রসারণের কোনো সম্ভাবনা আছে কিনা, কিংবা এই 4 জনের সংযুক্তি তাদের কাজকে কতটা গতিশীল করবে বলে মনে করেন? খুব ছোট্ট বিশ্লেষণ নেব আপনার। জি, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এটা খুব অবধারিত ছিল। আরো 4 জনকে যে নিয়েছে, 4 জনের মধ্যে সবাই খুব ভালো প্রোফাইলে। বিশেষ করে ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, উনি বিশ্বমানের একজন ইকোনমিস্ট। উনি ইউএন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে রয়েছে। উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করেছেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে তিনি ছিলেন। তিনি একজন পরিবেশবাদী, সেই হিসাবে ওনাকে আমি সরাসরি ব্যক্তিগতভাবে চিনি। একজন বাংলাদেশের বর্তমান যারা জীবিত ইকোনমিস্ট রয়েছে, ডক্টর রহমান সোবহানকে যদি বাদ দেওয়া যায়, আমার দৃষ্টিতে ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ হচ্ছে প্রথম সারির একজন ইকোনমিস্ট এবং হাইলি ইন্টিগ্রিটি নিয়ে উনি ছিলেন। 1996 সনে উনি একজন ছিলেন, উপদেষ্টা ছিলেন। তারপরে যেটা আলী ইমাম মজুমদারের কথা বললেন, উনিও কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি, খুবই গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। এই 2 জনকে বিশেষ করে নেওয়ার ফলে আমার ধারণা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বেশি প্রাণ সঞ্চার হবে, অনেক বেশি ডাইনামিক হবে। কারণ ডক্টর ইউনূস একাই 27টা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, এটা কোনোভাবেই সম্ভব না, একার পক্ষে সামাল দেওয়া সম্ভব না। তাদের সহযোগিতা তার কাজকে আরো অনেক গতিশীল করবে। এবং ওয়াহিদউদ্দিন মাহমুদ আপনি বলছিলেন তিনি সবসময় বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বিবেকবান মানুষ যারা কথা বলেন, যারা প্রতিবাদ করেন, যারা সামনে সারিতে থেকে পথ দেখান, তাদেরই একজন। বিশেষ করে আমরা দেখেছি যে এই ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন তিনি নিজেই একটি স্কেচ এঁকে তার ফেসবুকে দিয়েছিলেন। জি, নিঃসন্দেহে তাদের এই গ্রহণযোগ্যতা আছে। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ তার গড়া, তার হাতে তৈরি করা, তার সরকারের আমলে বিশেষ করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আইসিটি হয়েছিল, সেখানেই বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে তার বিচার কাজ শুরু হচ্ছে। আমরা যদি একটু যোগ করতে চাই, 1973 সালে প্রণীত আইনের 3-1 ধারায় বলা আছে, আইনের 2 নং উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থা বা কোনো সশস্ত্র
প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংগঠিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। এটি হলো আইনের ভাষা। আমরা একটু আপনার ভাষায় জানতে চাই, সেটা হলো যে এই আদালতে তার বিচার এটা কতটা রাজনৈতিক হতে পারে, কতটা আসলে গ্রহণযোগ্য হতে পারে? প্রথম কথা বলবো যে এখানে আপনি যেটা বলছেন এখানে একটা আইরনি আছে, কিন্তু আইসিটির সব কেসগুলোর মধ্যে একটা রাজনৈতিক একটা দিক আছে। কিন্তু আমরা যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনকালের কিছু কিছু অরাজকতা দেখি, শুধু যে এই যে শেষ কয়েকদিনে এই আপাতত মনে হয় গভর্নমেন্ট ফিগার কত বোধহয় 600-র মতো, কিন্তু আসলে তো মানুষের মৃত্যুর হার অনেক বেশি। এই সমস্ত এগুলো তো একদম হত্যাকাণ্ডগুলো হয়েছে। এছাড়া এখন আমরা অনেক মানুষকে দেখছি তারা গুম হয়েছিলেন, তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে। তো এরকম শুধু কিছু কিছু অপরাধ, এটাই কিন্তু আপনার আইসিটিতে তার বিরুদ্ধে চার্জ আনার জন্য যথেষ্ট। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে আইসিটির এই প্রক্রিয়াটা অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া। কাজে এখানে যে কোনো কেস আনার সাথে সাথে সেটার জন্য একটা বিচার পাওয়া যাবে, হয়তো বিচার পাওয়া যেতেও পারে, কিন্তু সেটার জন্য একটা দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে এবং সেটা একটা কূটনৈতিক এবং রাজনৈতিক একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এই যে কেসটা আনা হলো, এটার অনেকগুলো সুবিধা আছে। এখন এখানে যারা যারা সিগনেটারি, সেই সমস্ত দেশে শেখ হাসিনা গেলে তারা কিন্তু আপনার সিগনেটারি হলে তারা বাধ্য উনাকে গ্রেফতার করতে। কাজে শেখ হাসিনার মোবিলিটি অনেক অনেক কমে গেল। হ্যাঁ, যদিও আমেরিকা সিগনেটারি না, তবে আমেরিকা তো ওনার ভিসা বাতিল করেছে, ইউরোপের নানা দেশ সিগনেটারি। আমি যতদূর জানি এই পর্যন্ত একমাত্র বেলারুস আগ্রহ দেখিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় যে আর কোন দেশ এই কেস আনার ফলে আর কোন দেশে উনার আশ্রয় হবে না। এটি আসলে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, এটি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি। সেক্ষেত্রে এখানে অন্য কোনো দেশের খুব একটা কিন্তু যেটা আন্তর্জাতিক সেখানেও কিন্তু আনা হচ্ছে, সেখানেও জন্য কেস প্রিপারেশন চলছে। আর বাংলাদেশের যে কথাটা বললেন, হ্যাঁ এটা এখন যেটা করতে হবে তাকে আনার জন্য যেটা ভারতের কাছ থেকে ভারতকে চাপ প্রয়োগ করতে হবে। তো আমার কাছে মনে হয় সেটা হয়তো সম্ভব হবে না, কিন্তু তার বিনা উপস্থিতিতেই কিন্তু তার বিচার হতে পারে। এবং এই বিচারের ফলে যেটা এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলছে যে আবার শেখ হাসিনা ফিরে আসবেন, সেই জিনিসটা অসম্ভব হয়ে যাবে। সেই জিনিসটা এমনিতে আমার কাছে মনে হয় যে খুবই খুবই কঠিন, সেটা একদম অসম্ভব। কিন্তু এটা লিগালি অসম্ভব হয়ে যাবে, কারণ এরকম যখন কেস থাকবে তার মানে কি দেশের মাটিতে পাড়া দেওয়া মাত্রই তাকে আপনার গ্রেফতার হতে হবে। কাজে এই দেশে আসার এবং আমি যেটা আন্তর্জাতিক এটার কথা বলছিলাম, সেই দুটার ফলেই কিন্তু তার মোবিলিটিটা অনেক অনেক কমে গেল। আমি তো দেখছি একমাত্র ভারত এবং বেলারুস ছাড়া আর কোনো জায়গায় তার কোনো আশ্রয় হবে না। জি, এটা একটা বড় আলোচনার বিষয় হতে পারে যে তার আশ্রয় আসলে কোথায় হতে পারে, কিংবা বাংলাদেশে তার প্রত্যাবর্তনের সুযোগ কতটুকু। কারণ 5 তারিখ থেকে 15 তারিখ 10 দিন এখন পর্যন্ত কোনো রোডম্যাপ আওয়ামী লীগের সামনে এখন পর্যন্ত স্পষ্ট নয়। আমি একটু প্রফেসর ডক্টর খালেকুজ্জামান আপনার কাছে শুনবো। সেটা হলো যে বলা হচ্ছিল এর আগে আমরা যখন দেখেছি 71-এর মানবতা বিরোধী অপরাধে যে বিচারগুলো হয়েছিল সেগুলোর জন্য অনেক সময় লেগেছিল, কারণ পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতে হয়েছিল। অনেক আগের 2010 সালে গঠন হওয়ার পরে এটি 71 সালের ঘটনাকে যখন 41 বছর আগের ঘটনাকে বিশ্লেষণ করতে হচ্ছিল, সেই কারণে অনেক সময় লেগেছে। কিন্তু এখনকার যারা আইনজীবী তারা বলছিলেন যেহেতু একেবারে সমসাময়িক ঘটনা, একেবারে তরতাজা, মিডিয়াতে অনেকগুলো তথ্য প্রমাণ আছে, তাই হয়তো এই বিচার কাজটা আগের মতো হয়তো দীর্ঘায়িত হবে না, অর্থাৎ এত লম্বা হবে না। এবং এই বিচারের প্রেক্ষাপট নিয়েও এর মধ্যে আইনজীবীরা মতামত দেওয়া শুরু করেছেন। রানা দাশগুপ্ত, যিনি আগে এই ট্রাইব্যুনালের তিনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি বলছিলেন যে এটি 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে করা হয়েছে, এখানে যুদ্ধাপরাধ করেছে তাদের বিচারটির জন্য আইন করা আছে, অন্যদের আইন এখানে বিচার করার সুযোগ নেই। অন্যদিকে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ তিনি মনে করছেন যে না, এই আইনে শেখ হাসিনা সহ অন্যদেরও বিচার করতে কোনো বাধা নেই। শেষ পর্যন্ত তাহলে যদি আইনি প্রক্রিয়ায় কোনো বাধা না থাকে, তাহলে আপনার ধারণাটা জানতে চাই যে এখানে আসলে সাবেক প্রধানমন্ত্রী সহ তার যে সহযোগীরা ছিলেন তাদের বিচার করা সম্ভব হবে কিনা। জি দেখুন, এটা সম্ভব হবে বলে আমার ধারণা। কারণ এখানে যে যুদ্ধ অপরাধ একটা অপরাধ,
কিন্তু আপনি যে সংজ্ঞাটা প্রথম প্রারম্ভিকভাবে দিয়েছিলেন সেখানে তো আপনি নিজেই খেয়াল করেছেন যে বৃহৎ আকারের কোনো কোনো যদি অপরাধ হয়, যেটা হচ্ছে একটা একটা পার্সনকে টার্গেট করেন, একটা গোষ্ঠীকে টার্গেট করে, তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে পড়ে এবং সেই সেই সংজ্ঞাতে তারা ডেফিনেটলি পড়ে। তার থেকে বড় কথা, যারা এই যে এই কেসটা রুজু করেছে তারা ডেফিনেটলি আইনগুলো পড়ে নিয়েই করেছে। এবং আপনি যেটা বলেছেন যেটা কতটা সময় লাগতে পারে, আমার ধারণা যে এটা যুদ্ধ অপরাধের মতো এত সময় লাগবে না, কারণ যুদ্ধ অপরাধ একে তো ঘটেছিল 41 বছর আগে, তারপরে সেটার ব্যাপ্তি ছিল অনেক বেশি, এখানে 3 মিলিয়ন লোককে মারা গিয়েছিল। তখন আমাদের ডকুমেন্টেশন প্রসেসটা এত স্ট্রং ছিল না 71-এ। এখন যেমন প্রতিটি মানুষের হাতে মোবাইল ফোন আছে, প্রত্যেকেই ছবি তোলে, এবং এই ঘটনাটা মাত্র ঘটে গেল 2 সপ্তাহ আগে, এখনো জিনিসগুলি খুবই মানুষের হৃদয়ে চিন্তায় খুবই জাগ্রত। সুতরাং এটা যদি ওরা মনে করে যে এটার বিচার দ্রুত গতিতে করা প্রয়োজন, তাহলে এটা অবশ্যই করা যাবে। এবং এটা যেহেতু একটা আইনি ব্যাপার, আমি নিজে আইনজ্ঞ না, তবে আমি মনে করি আইনটা বুঝে শুনে নিয়েই তারা মামলাগুলি রুজু করেছে এবং এটা এটা খুব দ্রুতই সম্পন্ন করা সম্ভব বলে আমি মনে করি। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনি যে প্রসঙ্গটার অবতারণা করেছিলেন এর আগের আলোচনা, অর্থাৎ শেখ হাসিনার গন্তব্য কোথায় হতে পারে কিংবা তার দেশে ফেরার সুযোগ কতটা আছে, আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে আছেন এম তৌহিদ হোসেন, তিনি রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি বলছেন যে যদি মনে করা হয় যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হচ্ছে, তাকে দেশে ফেরত আনা দরকার। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এটি মনে করে, তবে অবশ্যই ভারতকে চিঠি দেওয়া হবে, অর্থাৎ ভারতকে চিঠি দেওয়া হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। এবং এই ক্ষেত্রে তিনি একটা মন্তব্য করেছেন যে ভারত এই ক্ষেত্রে একটা বিড়ম্বনার শিকার হবে, অর্থাৎ বিব্রত হতে পারে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এখন আমাদের যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, হ্যাঁ, আমাদের দেশের যে সম্পর্ক, সেটা তো ইম্পর্টেন্ট, সেটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপাতত আমাদের রিজনে ভারতের সাথে অন্যান্য দেশের কি সম্পর্ক চলছে। ভারতের সাথে কিন্তু এই মুহূর্তে মালদ্বীপের, আপনার মায়ানমারের, ইভেন নেপাল, শ্রীলঙ্কা, কারো সম্পর্ক ভালো না। তো ভারতের জন্য যেমন বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়াটা তারা এফোর্ড করতে পারে না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কারণ এই আওয়ামী লীগ সরকারকে তো তারাই অনেক অনেক মানে প্রশ্রয় দিয়ে এসছে, এবং তাদের কি বলবো, মানে তাদের সমর্থনের কারণে এতদিন পর্যন্ত এরকম ভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে। কাজে এই অবস্থায় শেখ হাসিনাকে তারা হয়তো নৈতিকভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিতে চাইবে না, কিন্তু তাদের আমাদের যেমন একটা ভালনারেবিলিটি আছে, আমাদের ভারত অনেক বড় একটা রাষ্ট্র, আমরা এফোর্ড করতে পারি না ভারতের সাথে খারাপ সম্পর্ক। ভারতও কিন্তু আমাদের সাথে যে যে ক্ষমতায় যেই সরকারই থাকুক না কেন, সেই সরকারের সাথে খারাপ সম্পর্ক এফোর্ড করতে পারে না। এটার সাথে তাদের অনেক অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক অনেক জিনিস জড়িত। কাজে ভারত কিন্তু একটা সাংঘাতিক একটা বিব্রতকর অবস্থায় পড়বে এবং তাদেরকে একটা ডিসিশন নিতে হবে। এবং এখন আমরা দেখছি, আমি খুব আজকে কয়েক ঘন্টা আগে একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে বলছে যে শেখ হাসিনার শুধু পতন হয়নি, এটা ভারতের যে আপনার পররাষ্ট্র নীতি সেটারও একটা পতন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনার এই মোদি গভর্নমেন্টের কিন্তু এই আঞ্চলিক, বিশেষ করে আমাদের এই অঞ্চলে, হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় যতগুলো আপনার সম্পর্ক ছিল, যতগুলো আপনার প্রতিবেশী দেশ, সবার সাথে আপনার একটা না একটা ঝামেলা হয়ে আছে, এবং তারা কিন্তু সাংঘাতিক একটা কি বলবো, একটা মানে বিব্রতকর অবস্থায় অলরেডি আছে। অর্থাৎ তাদের দাদাগিরি অনেকে এখন আর মানতে চাইছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এখানে অনেক জিনিস আছে। আর এখন যেমন চায়না, এই যে আপনার মায়ানমারের আপনার ক্ষমতা বদল হচ্ছে, তারপর শ্রীলঙ্কায় যে অর্থ ঋণ দিচ্ছে, এসব দিয়ে চায়নার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে ভারতও কিন্তু তাদের যতই মানে আপত্তি থাকুক, যে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরে কোনো সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক, তাদের সাথে যদি তাদেরকে সমর্থন নাও করে, তাও বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করাটা, এটা কিন্তু ভারতও এফোর্ড করতে পারে না। কাজে আমিও খুব মানে কি বলবো, মানে কৌতূহল নিয়ে অপেক্ষা করছি ভারত কিভাবে এটাতে রিয়াক্ট করে। জি, প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, সেটি হলো যে ভারত বলা হচ্ছিল একদম শুরুতে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন ভারতের গণমাধ্যম, ভারতের সরকারের পক্ষ থেকে এক ধরনের রিয়াকশন দেখা যাচ্ছিল। তারা অনেকগুলো নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডাকছে, সর্বদলীয় বৈঠক ডাকছে। তখনকার গণমাধ্যম একেবারে তালেবানি শাসন, বাংলাদেশ আইএস এর ষড়যন্ত্রের শিকার হয়েছে, নানা ধরনের এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল। কিন্তু আমরা ধীরে ধীরে দেখছি সেই পরিস্থিতিটা পরিবর্তন হচ্ছে। ভারতের মিডিয়ায় এখন আলোচনা করছে যে ভারত আসলে শেখ হাসিনার বন্ধু ছিল,
বাংলাদেশের বন্ধু ছিল না, এবং তারাই বলছে যে এই শেখ হাসিনার পতন ভারতের অকুণ্ঠ সমর্থনের পরেও তাদের জন্য এক ধরনের, অর্থাৎ ভারত সরকারের জন্য এক ধরনের শিক্ষা হতে পারে। আপনি খেয়াল করেছেন কিনা যে ভারতের প্রধান বিচারপতি তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে বলছিলেন যে স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য সেটা বাংলাদেশের থেকে আসলে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। আপনার কি মনে হয় ভারতের পররাষ্ট্র নীতিতে, অর্থাৎ আগে থেকে যে আওয়ামী লীগের সাথে ভারতের একটা সখ্যতা, অন্য দলের ব্যাপারে তাদের এক ধরনের অসহিষ্ণুতা, এই জিনিসটা পাল্টাবে এই ছাত্র জনতার এই বিক্ষোভের পরে? সেটা আসলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখার জন্য। কিন্তু আমি মনে করি ভারত অবশ্যই জিনিসটা পুনর্বিবেচনা করা প্রয়োজন, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক। কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা এটা ঐতিহাসিক, তাই না, ৭১-এর যুদ্ধ থেকে শুরু করে। সুতরাং ভারত যে ভুল নীতিতে ছিল এটা কিন্তু ভারতের রাজনীতিবিদরা যেমন বুঝতে শুরু করেছে, এমনকি আমেরিকার রাজনীতিবিদরা বুঝতে শুরু করেছে। আজকে কিন্তু একটা বড় একটা আর্টিকেল ছিল বাংলাদেশের একটা পত্রিকায়, যেখানে বলা হচ্ছে যে হাসিনা সরকারকে যে লেটেস্ট যে ইলেকশনটা হয়ে গেল যে জানুয়ারি মাসে, সেইটার ব্যাপারে ভারত সরকার প্রায়শই আমেরিকাকে চাপ দিয়ে যাচ্ছিল যাতে হাসিনাকে খুব বেশি সমালোচনা না করে। এখন আমেরিকা বুঝতে পারছে এই জিনিসটা ভুল ছিল। হ্যাঁ, কারণ তার আগে আপনাদের মনে আছে যে ইলেকশনের আগে ইউএস অনেক চেষ্টা করেছিল ইলেকশনটা যাতে ফেয়ার হয়, তারা স্যাংশন দিতে বলেছিল এবং ভিসার ব্যাপারে নানান কড়াকড়ি আরোপ করতেছিল। কিন্তু শুধুই ভারতের অনুরোধে তারা এই জিনিসটা থেকে বিরত থাকে, এবং এটা আজকাল ওরা বুঝতে পেরেছে যেটা ভুল। এবং আমি মনে করি ভারতেরও বোঝা উচিত যে শেখ হাসিনার সাথে যতটা না তাদের বন্ধুত্ব প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন পুরো বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব। বাংলাদেশের সমস্ত জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে তারা শ্রদ্ধা জানিয়ে জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন, বাংলাদেশের সরকারের পাশে থাকা প্রয়োজন, সেটা যেই দলের সরকারই হোক। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ভারতের বোধোদয় হবে, না হলে তাদেরও ক্ষতি হবে। কারণ বাংলাদেশকে ইগনোর করে ভারতের খুব বেশি লাভ নেই। কারণ তাদের যে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, ওই বাণিজ্যের প্রশ্ন, আমাদের দেশে ওদের প্রচুর ব্যবসা বাণিজ্য, প্রচুর মানুষ চাকরি বাকরি করে, এবং যে 7 সিস্টার্সের যে নিরাপত্তা, সেই সব দৃষ্টিকোণ থেকে 17 কোটি মানুষকে বিগড়িয়ে দিয়ে ভারতের জন্য মোটেও কোনো লাভ হবে না। সুতরাং আমার মনে হয় তারা সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে বর্তমানে আছে। তবে আমার মনে হয় যে একটা ব্যক্তির তুলনায় দেশকে তারা প্রাধান্য দেওয়া প্রয়োজন। কিন্তু আপনি নিশ্চয়ই যে আর্টিকেলটাতে কথা উল্লেখ করছিলেন সেখানে পড়ছিলেন যে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেখ হাসিনাকে ডেকে নিয়ে জো বাইডেনের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তাকে সমর্থন দেওয়ার জন্য, তাকে চাপ কমানোর জন্য সেই বিষয়টি বলেছে। কিন্তু সবশেষে আমরা এটা তো দেখতে পেয়েছি যে শেখ হাসিনাকে ভারতই আশ্রয় দিয়েছে, এবং সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে বলছে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার জন্য। অর্থাৎ আওয়ামী লীগ বারবার করে তাদের যে বদনামটা আছে তারা ভারতের পক্ষ নেয়, এবং শেষ পর্যন্ত সেটি স্পষ্ট করা হয়েছে তারা সেখানে আশ্রয় নিয়ে, এবং তাদের কাছে তারা সহযোগিতা চাইছে। কিন্তু ভারত একটা জিনিস সবসময় হয়তো ইগনোর করে এসেছে, সেটা হলো আমেরিকার বাংলাদেশ বিষয়ে যে অবস্থান। এখন কি আপনার কাছে মনে হয় যে আমেরিকা, যেহেতু সুযোগ তৈরি হয়েছে, আমেরিকা এর আগে নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছে একটা ফেয়ার ইলেকশনের জন্য, এখন যেহেতু একটা সুযোগ তৈরি হয়েছে, আমেরিকা সেটাকে লুফে নিয়ে তাদের যে পলিসি এখানে অনেক বেশি এরকম কার্যকর করার চেষ্টা করবে বাংলাদেশে? আমার তাই মনে হয়। এবং আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেটা আমি ততটা খারাপভাবেও দেখছি না। কারণ এটা একটা মানবিক ব্যাপার রয়েছে, প্লাস শেখ হাসিনার সাথে তাদের এতদিনের দীর্ঘ একটা সম্পর্ক, সেটাকে তো আপনি হঠাৎ করে কেউ কিন্তু প্রস্তুত ছিল না যে শেখ হাসিনার সরকার এভাবে কলাপস করবে। ভারতও প্রস্তুত ছিল না, শেখ হাসিনা না, বাংলাদেশের মানুষও না, আমরাও না। আমরা বুঝতে পারিনি যে এমন একটা শক্তিশালী গভর্নমেন্ট মানে 36 আওয়ার্সের ব্যবধানে পড়ে যাবে। সেটা যদি হয় তাহলে আমাদের 3 দিকের প্রতিবেশী হচ্ছে ভারত, তাকে আশ্রয় না দিলে সেটা অমানবিক কাজ হতো। সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্যায় কিছু ভারত করেনি, এবং ভারত কিন্তু তাকে আশ্রয় দিয়ে ধরে দিয়েছিল 7 দিনের মধ্যে সে যাতে অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেহেতু এখনো সে অন্য কোথাও যাওয়ার এমন কোনো সুযোগ তৈরি হয়নি, অথবা চেষ্টাও হাসিনা করেনি, এটা আমরা জানি না। কিন্তু এটা ভারতের জন্য খুব বিব্রতকর পরিস্থিতি। আর আপনি যেটা বলছেন ইউএস, আমার মনে হয় ইউএস কে ভারত নতুন করে সে চাপ দেওয়া যে আওয়ামী লীগকে যাতে আমরা আবার ক্ষমতা আনতে পারি, এই জন্য তোমরা কিন্তু চুপ থেকো।
এতটা মানে ভুল ইউএস আবার করবে বলে আমার মনে হয় না। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, সেটি হলো আপনি ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্বের কথা বলছিলেন। আমরা আগেও জানতাম কিংবা সাবেক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশ কূটনীতিতে একটা ব্যালেন্স অবস্থায় আছে, বিশেষ করে ভারত এবং চীনের মধ্যে একটা ব্যালেন্স রেখেই বাংলাদেশ সামনের দিকে এগোনোর চেষ্টা করছিল। কিন্তু এটা তো ঠিক যে বর্তমানে ভারতের প্রভাব অনেকটুকুই কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও মুখে মুখে কিংবা কূটনীতিতে আসলে স্পষ্টত কারোর সাথে তো শত্রুতা করার সুযোগ নেই। ভারতের সাথে একটা সম্পর্কের কথা বলা হচ্ছে এবং ভারত বৃহত্তর প্রতিবেশী, নিঃসন্দেহে ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে। কিন্তু চীন নিশ্চয়ই অপেক্ষায় ছিল, ইউএস নিশ্চয়ই এতদিন ধরে তারা যে কথাগুলো বলছিল যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশনের কথা বলছিল, আওয়ামী লীগ সরকার প্রকাশ্যে আমেরিকার নাম ধরে অসংখ্যবার সমালোচনা করেছে। এখন ডক্টর ইউনূস, যাকে আমেরিকার প্রশাসনের একটি অংশের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এক্ষেত্রে চীন এবং ইউএস এর ভারতের প্রভাব যদি কমে আসে, তাদের প্রভাবকে একটু বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কিনা? দেখেন, আমাদের দেশ, আমরা এমন একটা জায়গায়, আমরা মধ্য আয়ের দেশ হই আর যাই হই না কেন, আমাদের কিন্তু চীন, ভারত, আমেরিকা এই তিনটা দেশের সাথে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আমার কাছে মনে হয় শেখ হাসিনার শাসনামলে যদিও চীনের অনেক টাকা লগ্নি হয়েছে এবং চীনকে বলা হয়েছে আমাদের উন্নয়নের বন্ধু, তারপরও আপনার ভারতের সাথে যেই আপনার যে ভারসাম্যটা, সেটা আসলে বজায় হয়নি। আপনি যদি ভারতের যে ট্রানজিট ইস্যুর কথাটার দিকে তাকান, সেটা কিন্তু যদি মানে সেটা বাস্তবায়িত হয়, সেটা কিন্তু আপনার দেশের সার্বভৌমত্বের জন্যই অনেক ক্ষতিকর। আমার কাছে মনে হয় যে এই এই অবস্থায় শেখ হাসিনা ওই ব্যালেন্সটা উনি মেনটেন করতে পারেননি। এবং এখন অবশ্যম্ভাবী ভাবে, যেহেতু আওয়ামী লীগ সরকার নাই, আমরা দেখবো হয়তো এই নতুন সরকার, যদি আমরা জানি যে ডক্টর ইউনূসের প্রতি আমেরিকার অনেক সমর্থন এবং শ্রদ্ধা আছে, সেখানে আমরা দেখবো যে মার্কিন কি বলবো মানে প্রভাব বেশি থাকবে, চায়নারও একটা ভূমিকা থাকবে, বিশেষ করে এখন মায়ানমারে, শ্রীলঙ্কা, মানে এই সমস্ত প্রতিবেশী জায়গাগুলোতে চায়না আরো বেশি প্রভাব বিস্তার করছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে আসলে আমাদের স্বার্থের কথা। এখন আমাদেরকে, আমরা একটা সবসময় আমরা এই ফ্রেমওয়ার্ক, আমি যখন ছোট ছিলাম আমি সারা জীবন শুনে এসেছি তুমি ইন্ডিয়ার পক্ষে না পাকিস্তানের পক্ষে, এখন হচ্ছে ইন্ডিয়া না চায়না। হ্যাঁ, কিন্তু আসলে আমাদেরকে হতে হবে আমাদের দেশের পক্ষে, এবং এই তিনটা দেশের সাথে সম্পর্কটা এমন ভাবে রাখতে হবে যাতে আমাদের স্বার্থটা সংরক্ষিত হয়। এখন এটা মার্কিন প্রভাব হোক, চাইনিজ প্রভাব হোক, ইন্ডিয়ান প্রভাব হোক, সেটাতে আসে যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্বার্থ কতখানি সংরক্ষিত হচ্ছে। যেই সরকারি আসুক না কেন, তাদের যেই দেশের সাথে আপনার বেশি ভালো সম্পর্ক থাকুক না কেন, তারা যাতে বাংলাদেশের স্বার্থটা সবচেয়ে আগে দেখে। আমার কাছে মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, বৈরিতা নয়, এই জায়গায় একটু পরিবর্তন হয়তো হবে। সবার সাথে সম্মানজনক বন্ধুত্ব, শুধু বন্ধুত্ব থাকলে হবে না, অর্থাৎ হ্যাঁ, কারণ বাংলাদেশের স্বার্থ আপনি যাতে যদি অক্ষুণ্ণ থাকে, আপনি সেই যদি বিষয়টা গুরুত্বপূর্ণ। ভারতের সাথে যে ধরনের অনেক ধরনের আপনার যেগুলো ডিল হচ্ছিল বা এখন হয়তো আশা করি হবে না, সেসব জায়গায় কিন্তু আপনার ঠিক মানে দুইটা সার্বভৌম রাষ্ট্রের বন্ধুত্ব এরকম মনে হয় না, বরং মনে হয় যে একটা দেশ অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং সেটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্যই ক্ষতিকর। তো আমি সেটাই চাই যে সেটা ভারত হোক, চায়না হোক, আমেরিকা হোক, কোন দেশের সাথে যাতে এরকম সম্পর্ক না থাকে যাতে আমাদের স্বার্থ সংরক্ষিত না হয়। জি, প্রফেসর ডক্টর খালেকুজ্জামান, সেটা হলো যে জি, আমিও তাই মনে করি। দেখুন, আমি মনে করি এক দাগ এগিয়ে গিয়ে বলি, বাংলাদেশের যে নতুন সরকার হবে তাদের জন্য একটা সোনালী সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে ভারতের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য। এতদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের যে নেগোসিয়েশনগুলি হয়েছে এটা খুবই একতরফা, যেটা মেহনাজ মোমিন বললেন। দেখুন, আমাদের দেশে বলা হচ্ছিল এটাকে পররাষ্ট্রনীতি, তারপর সবচেয়ে বড় ভারতের সাথে আমাদের সমস্যা কোন জায়গায়? এই যে আন্তঃনদীগুলির যে পানি বন্টনের যে সমস্যা, নদীমাতৃক দেশ বাংলাদেশ, 54টা নদীর মধ্যে একটা নদীর ভারতের সাথে আমাদের শুধু চুক্তি রয়েছে, সেটাও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তো এখন বাংলাদেশের নতুন সরকারকে বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে, ভারতের প্রতি শ্রদ্ধা রেখেই বলা যায় যে আমাদের যে ডিলিংসটা এটা আরো বেশি ফেয়ার এবং ইকুইটেবল এবং জাস্ট হইতে হবে। এবং এই জন্য আমরা, ভারত আমাদের বন্ধু, ভারতকে বাদ দিয়ে আমাদের দেশ চলতেই পারবে না। কিন্তু আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা, সেটা যাতে সমতার ভিত্তিতে এবং শ্রদ্ধার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে হয়, সেই জন্য তারা বার্গেনিং করতে পারে। যদি না করে, তাহলে চায়না যে এখানে দাঁড়িয়ে আছে তাদের হাত আর একটু প্রসারিত করার জন্য। এই জন্য ইন্ডিয়াও একটু
সতর্ক থাকবে যে চায়নার হাত আরো প্রসারিত যাতে বাংলাদেশের দিকে না হয়, নিঃসন্দেহে এবং ইন্ডিয়া বাংলাদেশের একটা সুযোগ তৈরি হয়েছে ভারতের সাথে একটা সম্মানজনক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে। তৈরি করার জন্য। জি, আমি একটা কথা খালি অ্যাড করতে চাই, এটা কিন্তু এমন একটা সময়, এই সময়টা কিন্তু সব সময় থাকবে না, যখন ভারত একটা দুর্বল জায়গায় আছে, কাজে আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টা কিন্তু সব সময় আসবে না। অর্থাৎ দেশের ভিতরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, পাশাপাশি পররাষ্ট্র নীতিতেও অনেক রকম পরিবর্তন নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। আমি একটু প্রফেসর ডক্টর খালিকুজ্জামান আপনার কাছে জানি, সেটা হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার 49তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে, কিন্তু আমরা ধানমন্ডি 32-এ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি। আপনিও খেয়াল করেছেন কিনা, আপনার একটু মূল্যায়ন শুনবো যে 1975 সালের পর মনে হয় না এতটা বিস্তৃত কখনো বঙ্গবন্ধু হয়েছেন বাংলাদেশে। এটার জন্য আসলে কেউ কেউ বলছেন যে আসলে তাকে অনেক বেশি দলীয়করণ করা হয়েছে, সেটা কতটুকু দায়ী, কিংবা বর্তমান পরিস্থিতিতে মূল্যায়নটা শুনবো। এটা খুবই একটা সংবেদনশীল ইস্যু আপনি যেটা তুললেন। বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য নিঃসন্দেহে, এবং তিনি যদি এই যে কারণ আমরা তো আকাশ থেকে এসে বাংলাদেশটা তৈরি হয়নি, আমরা 1947 সন থেকে ভাগ হয়ে যাওয়ার পর, পাকিস্তানের পর থেকে আমরা ইতিহাসগুলো জানি। সেখানে বঙ্গবন্ধুর যে সম্পৃক্ততা আমাদের রাজনীতিতে, সেটা ভাষা আন্দোলন হোক, যুক্তফ্রন্টের ইলেকশন হোক, 62-র শিক্ষা আন্দোলন হোক, 69-এর 6 দফা আন্দোলন, তারপরে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ, সব মিলিয়ে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। তবে আমি মনে করি বঙ্গবন্ধু কি তাহলে মানে আমাদের মানে আল্লাহ খুদার পরে দ্বিতীয় স্থানে? এটা আমি মনে করি না। আমি মনে করি আমাদের যে কোনো নেতারই কিছু যদি ভুল ত্রুটি তাকে সমালোচনা করা যাবে, সমালোচনা করা উচিত, এবং বঙ্গবন্ধুর যে অ্যাডমিনিস্ট্রেশন 72 থেকে 75 সেটার সমালোচনার ঊর্ধ্বে বলে আমি মনে করি না। সেখানে প্রচুর অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, মার্ডার হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, এটা একটা দিক। তবে তাই বলে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা আমি করব না, আমি মনে করি এটা। তবে গত 15-16 বছরে যেই পর্যায়ে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয়েছিল, যেভাবে দলীয়করণ করা হয়েছিল, আমি মনে করি বঙ্গবন্ধুর আজকের যে মানুষ অশ্রদ্ধা দেখাচ্ছে, এর জন্য এককভাবে দায়ী হচ্ছে শেখ হাসিনা, আর একটা মানুষও না বাংলাদেশের। এবং শেখ হাসিনা যে অবস্থাটা তৈরি করেছে, সেখানে বঙ্গবন্ধুকে শুধু দলীয়করণ করেনি, সেটা তাকে প্রায় যেটা বললাম যে খোদার পরেই তার স্থান, এমন একটা জন্য তার কোনো ভুলই ছিল না, এমন একটা ব্যাপার সেটা হতে পারে। এটা এক। আরেকটা হচ্ছে 15ই আগস্টের যে বিষয়টা, সেটা যদি 1 মিনিট আমি বলি, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি। পৃথিবীতে মহান নেতা অনেক ছিল এবং তারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। মহাত্মা গান্ধী একটা উদাহরণ, মহামতি লেনিন আর একটা উদাহরণ, জেনেফ কেনেডি একটা উদাহরণ। কিন্তু তারা মৃত্যুবরণ, লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন আরেকজন, তারা মৃত্যুবরণ করেছে বলে কি তাদের মৃত্যু দিবস কি কোনো দেশে পালন করা হয়? সেটা তো করা হয় না। শোক দিবসকে ছুটির দিন, এটা বাংলাদেশে একটা কালচার, এটা থাকারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তার বাইরে গিয়েও তার বঙ্গবন্ধুর প্রতি আমরা সম্মান দেখাতে পারি নির্দলীয় ভাবে। আমি মনে করি এর জায়গাটা রয়েছে, এবং এটাকে এতটা দলীয়করণ না করলে বঙ্গবন্ধুর স্থানটা সবসময় উপরেই থাকতো। ডক্টর মেহনাজ মোমেন, আপনার মূল্যায়ন শুনে আমরা একটা বিরতিতে যাব এই বিষয়ে। আমিও একদমই একমত যে আমাদের ইতিহাস আসলে একটা অবজেক্টিভ ইতিহাসকে আমরা কি পড়ো, ইভেন যে স্কুলের টেক্সট যখন সরকার চেঞ্জ হয় টেক্সট চেঞ্জ, তো এটা তো কোনো কথা হলো না যে ইতিহাসটা একদম একটা ফ্যাকচুয়াল হতে হবে। এবং আমি একেবারে একমত, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিব অবিসংবাদিত নেতা, কিন্তু তাই বলে তার যদি আমরা 72 থেকে 75 তার শাসনামল, বিশেষ করে আপনার বাকশাল, বিশেষ করে বিচার বহির্ভূত হত্যা, এগুলো জিনিস আমাদেরকে অবশ্যই বিশ্লেষণে আনতে হবে। কাজে উনি নেতা, উনি আমাদেরকে এই মুক্তিযুদ্ধের উনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার মানে এটা না যে তার কোনো সমালোচনা করা যাবে না। আবার এটার মানেও এটা না যে উনার শাসনামলে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছিল সেই জন্য উনাকে আমরা ইতিহাসের আস্ত করে ফেলে দিব, সেটাও হতে পারে না। আমাদের সবটুকুই শ্রদ্ধা রাখতে হবে। এবং সবচেয়ে বেশি আমি উদ্বিগ্ন যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এখানে ইতিহাসটাকেও যেভাবে পড়ানো হয়, হ্যাঁ, ইতিহাসটাও সরকার বদলের সাথে সাথে পাঠ্যক্রমে মানে বাংলাদেশের ইতিহাস এগুলো চেঞ্জ হয়। তো তাহলে কিভাবে করে আমরা একটা ভবিষ্যৎ প্রজাতি পাবো যারা আসলে কি সত্যি, কি আমাদের ইতিহাস, আমাদের জাতির ইতিহাস, সেটা ওইভাবে করে জেনে বড় হবে। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে অশ্রদ্ধা করা যাবে না, কোনো ব্যক্তিকেই অশ্রদ্ধা করাটা উচিত নয়। এবং একই সাথে ইতিহাসে যার যার অবস্থানটুকু, মাওলানা ভাসানী, উসমানী এবং তাজউদ্দিন থেকে শুরু করে ইতিহাসের অন্য নায়ক যারা আছেন,
তাদেরকেও সমান সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবাইকে যার যার যোগ্য স্থানটা দিতে হবে। কাউকে অশ্রদ্ধা করলেই তো আসলে অশ্রদ্ধার একটা সংস্কৃতি চালু হয়ে যায়, যেটা নিঃসন্দেহে জাতি হিসেবে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটি বলা হচ্ছে এরপরে কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, ফিরে আমরা আবারও এইসব বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর খালিকুজ্জামান এবং A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেক্সাস প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গ ছেড়ে আমেরিকা প্রসঙ্গে ফিরতে চাই। অনেকদিন ধরে আসলে বাংলাদেশ প্রসঙ্গের কারণে আমেরিকা প্রসঙ্গগুলো আলোচনা করা হচ্ছে না। আমরা দেখেছি যে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার পর কামালা হ্যারিসের সঙ্গে এই প্রথমবারের মতো একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেইখানে কামালা হ্যারিস যদিও প্রেসিডেন্ট জো বাইডেনকে এক্সট্রাঅর্ডিনারি প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেছেন, কিন্তু মূল যে বিতর্কটা তৈরি হয়েছে সেটি হলো কামালা বলছিলেন যে তিনি টিপসের উপরে ট্যাক্সটা সরিয়ে নেবেন, যেটা আবার ট্রাম্প অনেক আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কামালা এই কদিন প্রায় 3 সপ্তাহ ধরে খুব ভালোই চলছিলেন, কিন্তু এইটাকে তার মেজর একটা মিস্টেক হিসেবে দেখছেন। প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, আপনার কাছে কি মনে হয়? জি, আমিও পড়েছি জিনিসটা, তো আমার কাছে এটাকে মেজর কোনো ভুল বলে আমার কাছে মনে হয় না। এটাকে শুধরে নেওয়ার অনেক সুযোগ রয়েছে, কারণ এটার ইন্টারপ্রিটেশনটা অনেক রকম। যেমন ডোনাল্ড ট্রাম্প কিভাবে বলেছে, উনি একটা জনসমাবেশে গিয়ে তার সমর্থকদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি মনে করো যে টিপসের উপর যে ট্যাক্সটা তুলে দেওয়া উচিত? অনেকে গরিব মানুষ বলেন তুলে দেওয়া উচিত, আচ্ছা ঠিক আছে আমি এটাই করবো। কিন্তু কমলা হ্যারিসের যেটা করা উচিত ছিল, ওয়ার্ড ফর ওয়ার্ড তার তার ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছে এইভাবে না বলে তার একটু স্টাডি করা উচিত ছিল। স্টাডি করে নিয়ে তার সামনে 2-3টা পথ খোলা ছিল। কারণ যারা টিপসের উপর কাজ করে, চলে হোটেলে, রেস্টুরেন্টে, এয়ারপোর্টে, তাদের যে বেতন সেটা কিন্তু আমেরিকাতে খুবই কম, $2 একটু বেশি পার আওয়ার। তো সেইটার জন্য টিপসের কালচারটার অনেক কিছু কালো ইতিহাসও রয়েছে। টিপসটার আসলে উৎপত্তি হয়েছিল এই দেশে যে একটা বর্ণবাদী একটা দৃষ্টিকোণ থেকে, যে কালো লোকেরা সাধারণত 100 বছর আগে ছোটখাটো কাজ করতো, তাদের বেতন দিত না প্রপুরা, তাদের যাদের হেল্প করতো তাদের উপর তারা নির্ভর করতো একটু টিপসের জন্য। এটা একটা ডিগ্রেডিং আর কি, এটা অসম্মান সূচক একটা হচ্ছে যে পদ্ধতি। কমলা হ্যারিসের উচিত ছিল দুটো জিনিস, একটা হচ্ছে টিপস পদ্ধতি থেকে সরে আসা আদৌ যায় কিনা আমেরিকার কালচারে, ওই দিকে যাওয়া, যাতে তাদের ওভারঅল যারা টিপসে কাজ করে তাদের যাতে মিনিমাম ওয়েজই বাড়িয়ে দেওয়া হয়, সেটা করা উচিত ছিল। $2 থেকে $15 বা যেটা এটা করতে পারতো। অথবা সে বলতে পারে যে টিপসেরও মানে খুব কম যারা রোজগার করে টিপসের মাধ্যমে, মানে $20,000 নিচে, তাদের শুধু ট্যাক্সেশনটা মাফ হবে, ঢালাও ভাবে সবার না, এরকম আর কি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম ঢালাও ভাবে না বলে তার অনেকগুলো পথ এখনো সামনে খোলা রয়েছে, সে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারে। এটা যারা বলছে বিশাল বড় ব্লান্ডার, এটা আমি বড় ব্লান্ডার মনে করি না। এটা শুধরে নেওয়ার প্রচুর সুযোগ তার রয়েছে। তিনি যদি প্রগতিশীল একজন রাজনীতিবিদ হন, তাহলে পুরা টিপস সিস্টেমটা ইউরোপের মতো তুলে দিয়ে সেটাকে তাদের বরং মিনিমাম ওয়েজটাকে সবার বাড়িয়ে দেওয়া প্রয়োজন আইন করে, সেটা বরং সম্মানের হবে। অর্থাৎ স্থায়ী একটা টেকসই একটা সমাধানের কথা আপনি বলছিলেন। আমরা একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে যেতে চাই। সেটা হলো হাসমানির মামলা, যেটি এই নিউ ইয়র্কের আদালতে চলেছে দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এবং সেই মামলায় তার বিরুদ্ধে যে 34টি অভিযোগ ছিল, 12 জন জুরির সবাই একমত হয়েছেন তিনি অভিযুক্ত। কিন্তু চূড়ান্ত রায়টি এখনো বিচারক দেননি। বিচারক হুয়ান মার্শান সেটির জন্য অপেক্ষা করছেন। এর মধ্যেই আমরা দেখেছি যে ট্রাম্পের অ্যাটর্নিরা তারা আবেদন করেছেন এই মামলার রায়টি যাতে নির্বাচনের পরে নিয়ে যাওয়া হয়, কারণ তারা বলছেন নির্বাচনের আগে এই মামলার রায়টি দিলে সেটি নির্বাচনকে প্রভাবিত করবে। কিন্তু মামলার রায়টি যদি নির্বাচনের পরে নিয়ে যাওয়া হয় আর ট্রাম্প যদি কোনোভাবে নির্বাচনে জিতে যান, তাহলে তো তখনও মামলার রায় প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এখানে এখন একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে যে শুধু এই মামলাটি না, এখন তো অনেক ধরনের মামলাই তো আছে। প্লাস আমরা দেখছি যেখানে আপনার সুপ্রিম কোর্টের মতামত আপনার কোনো মামলাকে প্রভাবিত করে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এমন ভাবে এই ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোকে হ্যান্ডেল করছে যাতে কিন্তু আসলেই সবকিছুর আমরা একটা সমাধান দেখতে পারবো ইলেকশনের পরে। হ্যাঁ, কিন্তু আপনি যে কথাটা বললেন আমি একদমই একমত। যেমন ইলেকশনের আগে হলেও যেমন ইলেকশনের উপর প্রভাব হতে পারে, ইলেকশনের পরে হলেও, বিশেষ করে যদি উনি জিতে যান তাহলে এটা প্রভাব হতে পারে। কিন্তু এখানে আর কি আমাদেরকে এটা মেনে নিতে হবে, যেহেতু এটা ট্রাম্প অভিযুক্ত ব্যক্তি, কাজে এই সমস্ত মামলাগুলো এটার একটা রাজনৈতিক চেহারা আছে। হ্যাঁ,
এখন এটাকে কিভাবে করে, এটাকে কে কিভাবে টুল হিসাবে ব্যবহার করতে পারে সেটার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন যেহেতু আমরা ধরেন কামালা হ্যারিস আপনার এই মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত যখন মনে হচ্ছিল ট্রাম্পের জিতার সম্ভাবনা খুবই বেশি, তখন মনে হচ্ছিল যে এই মামলাগুলোর কোনো আপনার প্রভাব হবে না। এখন যেহেতু আমরা দেখছি যে এই পলিটিক্যাল এই চিত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে, কামালা হ্যারিস এবং ট্রাম্প আপনার অনেক কাছাকাছি, মানে মার্জিন অফ এরারের মধ্যে কে জিতবে বলা যায় না। বিশেষ করে আপনার কামালা হ্যারিসের আমি যে নির্বাচনী প্রচারণা দেখছি সেখানে আমি দেখছি যে ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে যেভাবে প্রস্তুত হয়েছিলেন কামালা হ্যারিসের সাথে মোকাবেলা করার জন্য কোনো কিছু উনি চেঞ্জ করেননি, উনি ওইভাবে করেই যাচ্ছেন। কাজে আমার কাছে মনে হয় যে তার নির্বাচনী প্রচারণা একদমই ভালো হচ্ছে না। কাজে এইসব দিক থেকে দেখতে গেলে এখন এটাও একটা ইন্টারেস্টিং ডাইনামিক্স, এটার কি হতে পারে। কিন্তু এখন এটা এমন একটা, এইটাও তো একটা অভূতপূর্ব ঘটনা। আমরা কোনোদিন কোনো মানে মানে এক্স প্রেসিডেন্ট অথবা যে প্রেসিডেন্টের মনোনয়ন পেয়েছে সে এরকম একটা মানে মামলায় এরকম ভাবে বিচারাধীন থাকবে এবং তার রায়ের জন্য আমরা অপেক্ষা করব, এরকম আমরা কোনো সময় দেখিনি। কাজে এটার যে কি প্রভাব পড়বে জনগণের উপর, আর জনগণের উপর থেকে বড় কথা যে আমেরিকা ইলেকশন তো আসলে হয় 6টা স্টেটে, যে ইন্ডিপেন্ডেন্ট মানুষরা তারা এটার উপর এই মামলাগুলো দিয়ে কতটা প্রভাবিত হবেন এটা এখনো আসলে স্পষ্ট না। এবং আপনি যেটা বলছিলেন যে কামালা হ্যারিসকে মোকাবেলা করার জন্য তিনি টেকনিক এখনো পরিবর্তন করেননি, কারণ আগে হয়তো জো বাইডেনের ক্ষেত্রে তিনি হান্টার বাইডেনের মামলার বিষয়গুলো টেনে নিয়ে আসার একটা আশঙ্কা ছিল, কিন্তু কামালা হ্যারিস তো নিজেই একজন অ্যাটর্নি, তার বিরুদ্ধে তো আর মামলা নেই কিংবা কোনো অপরাধ এখন পর্যন্ত অভিযোগ আসেনি। ট্রাম্পকে হয়তো নতুন করে ভাবতে হবে। আমি একটু প্রফেসর ডক্টর খালিকুজ্জামান আপনার কাছে জানবো ভিন্ন প্রসঙ্গে, সেটা হলো একটা বিতর্কই তো আসলে বাইডেনকে শেষ করে দিয়েছে, অর্থাৎ বাইডেনের সাজানো সংসার, সামনের ইলেকশন, সেই বিতর্কের পারফরমেন্সের পরে তো এটা চূড়ান্তভাবে আলোচনা চলে এসেছে। আমরা এখন নতুন করে দুটো বিতর্কের তারিখ পেয়েছি, একটা প্রেসিডেন্সিয়াল বিতর্ক যেটি হবে সেপ্টেম্বরের 10 তারিখে এবিসি নিউজে, এবং ভাইস প্রেসিডেন্সিয়াল যে বিতর্কটা হবে সেটা হবে অক্টোবরের 1 তারিখে এই নিউ ইয়র্কেই, এবং সেটি সিবিএস নিউজ করবে। এই দুটো বিতর্ক অর্থাৎ ট্রাম্পের সাথে কামালা হ্যারিসের, অন্যদিকে ব্যান্সের সঙ্গে ওয়ালসের, এই দুটো বিতর্কে কাকে আপনি এগিয়ে রাখবেন এবং এই দুটো বিতর্কের প্রভাবটা কি পড়তে পারে মূল ইলেকশনে? জি, দেখুন, আমার ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে ট্রাম্প এবং কামালা হ্যারিসের বিতর্কে অ্যাবসলিউটলি কামালা হ্যারিস এগিয়ে থাকবে। তিনি খুবই ভালো একজন বিতার্কিক, এবং আমরা তার যে সেনেটে যেসব হিয়ারিং দেখেছি তাতে বোঝা যায় একজন যখন অ্যাটর্নি জেনারেল থাকে তারা তো লয়ার হয়, তারা তো হচ্ছে জেরা করার জন্য এভাবেই তারা ট্রেন্ড হয়। এবং তার যে পার্সোনালিটি কামালা হ্যারিসের, তিনি পার্সোনালি অ্যাটাক না করেও তিনি এগিয়ে থাকবেন তার বিতর্কের বিভিন্ন, এটা হচ্ছে আমার ধারণা। আর ডোনাল্ড ট্রাম্প তার পুরনো কৌশলে ফেরত যাবে, তাকে মানে ক্রেজি কামালা লালা এসব বলবে, তারপর নানান কথা, এইসব কিন্তু মানুষ টায়ার্ড হয়ে গেছে। এটা হচ্ছে একটা কারণ। কিন্তু বাইডেনের ক্ষেত্রে তিনি কিন্তু ওইরকম টেকনিকে যাননি, তিনি কিন্তু খুব কুল ছিলেন, বলছিলেন, কিন্তু যদি টপিকেও থাকে আমার ধারণা কামালা হ্যারিস এগিয়ে থাকবে, এই জন্য যে তার যে পার্সোনালিটি, তার যে প্রেপারেশন, তার যে কথা বলার ঢং, যে ভঙ্গি, এটা আপনাদের মনে থাকতে পারে 4 বছর আগে যখন পেন্সের এগেনস্টে কামালা হ্যারিসের বিতর্ক হয়েছিল ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে, সেখানে কামালা হ্যারিস বাই ফার এগিয়েছিলেন, সেটা আমাদের মনে আছে। আর যদি ভাইস প্রেসিডেন্টের ইয়ের কথা বলেন, বিতর্কের কথা, সেখানেও আসলে টিম ওয়ালজের কাছে জেডি ভেন্স কোনো তুলনাই হয় না, তার যে রেকর্ড, তার যে পার্সোনালিটি। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে, এটা হচ্ছে ইদানিং কালে জেডি ভেন্সকে দেখা যাচ্ছে যে টিম ওয়ালজের যে সামরিক রেকর্ড, তিনি যে সার্ভ করেছে দেশকে 20 বছর ন্যাশনাল গার্ডসে, এইখানে কিছু গর্বিত কিছু মিস কোড তিনি নিজেই করেছিলেন। এবং আজকেও পেনসিলভেনিয়াতে একটা জনসভায় জেডি ভেন্স, যদি আমি একটু প্যারাফ্রেজ করে বলি, তিনি বলছেন যে টিম ওয়ালজ তিনি একজন মিথ্যুক, এবং তার যে মানে সামরিক রেকর্ড, এটা নিয়েও তিনি মিথ্যাচার করেছেন, তিনি একজন চোর, এরকম ভাবে আর কি কথাটা বলেছেন। আমার ধারণা এই এবং আরেকটা কথা বলেছেন, তোমার সাথে আমার দেখা হবে হচ্ছে বিতর্কের মাঠে। এইখানে তিনি এই কথাটা বারবার নিয়ে আসার চেষ্টা করবেন যে তুমি ভাইস প্রেসিডেন্ট হবে, তুমি তো তোমার নিজের রেকর্ডই, এটা হচ্ছে আমার ধারণা। কিন্তু জেডি ভেন্সকে কুপকাত করার মতো অনেক পয়েন্টই টিম ওয়ালজের রয়েছে,
তবে দেখার বিষয় যে ওই ব্যাপারটাতে কতটা উপকার করে ফেলে। প্রেজেন্টেশনের একটা বিষয় আছে, তিনি কতটা প্রেজেন্টেশন Presentation করতে একটা পারেন। বিষয়। একেবারে শেষ দিকে আছি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছেও শুনবো যে আসলে বিতর্কে কাকে এগিয়ে রাখবেন, এটি শুনে আমরা শেষ করবো আলোচনা। হ্যাঁ, আমি প্রফেসর খালিকুজ্জামানের সাথে একদমই একমত। আর টিম ওয়ালসের আরেকটা মানে আমার কাছে মনে হয় স্ট্রেংথ, উনার সেন্স অফ হিউমার। তো আমার কাছে মনে হয় ওটা দিয়ে জেডি ভ্যান্সকে উনি খুব সহজেই জেডি ভ্যান্সের থেকে এগিয়ে থাকবেন। আর কামালা হ্যারিসের ব্যাপারে আমি একমত, বিশেষ করে এখন যেহেতু বাইডেন নাই, আমরা কিন্তু বাইডেনকে যেই ব্যাপারে আমরা বাইডেনের প্রতি আশ্বস্ত হতে পারছিলাম না, যেমন তার বয়স, অনেক জিনিস ভুলে যাচ্ছেন, এই কগনিটিভ, এখন আমরা সেই জিনিসগুলো ট্রাম্পের দিকে দেখছি। প্লাস ট্রাম্প যে একইভাবে অভিযুক্ত করতেন বাইডেনকে, উনি ওই একই জিনিস আপনার চেষ্টা করছেন কামালা হ্যারিসের জন্য, কিন্তু কামালা হ্যারিসের জন্য ওই জিনিসটা কাজ করছে না। কাজে আমার কাছেও মনে হয় যে আপনার বিতর্কে কামালা হ্যারিস অনেক ভালো করবেন। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, প্রফেসর ডক্টর খালিকুজ্জামান এবং প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং একই সাথে দর্শক আপনারা যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। আগামী দিন আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, এই সময় নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।